আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদ মোবারক। তো আমরা আজকে একটা যে টপিক নিয়ে আসবো সেটা হচ্ছে প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয় 2025 সালে যেটা পরীক্ষা হয়েছে, তো সেটার আমরা ইংরেজি প্রশ্নের সমাধান করবো আজকে। তো আমরা এখানে গ্রামার গুলো মূলত নিয়ে এসেছি, যেটা আসলে সমস্যাগুলো যেটা গ্রামার থেকে এসেছে সেটা আমরা আজকে সমাধান করব। তো প্রথমে শুরু করা যাক। তো একটা রয়েছে সেটা ব্যাংক ক্লোজ এট 4 PM। এটা মানে ইন্টারগ্রেটেড এটা ট্যাগ কোশ্চেন। এটা হচ্ছে কি ট্যাগ কোশ্চেন। আপনারা সবাই করেছিলেন এসএসসি এইচএসসি লেভেলের একটা কোশ্চেন, এটা ট্যাগ কোশ্চেন রয়েছে। তো ব্যাংক এটা হলো এখানে বলছে ব্যাংক ক্লোজ এট 4 PM। ব্যাংক কি 4টার সময় বন্ধ হয়। এখানে ব্যাংক কিন্তু সবগুলো ব্যাংকে বোঝানো হয়েছে। তো এই ধরনের সেন্টেন্সে যখন আপনি এটাকে চিরন্তন সত্য কথা মানে কি প্রেজেন্ট ইনফিনিট টেন্স। তো যখন এই চিরন্তন সত্য মানে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় তখন সেটা আমরা কি ব্যবহার করি? আমরা সাধারণত ডন্ট দিয়ে থাকি। যেহেতু এখানে ব্যাংক মানে সব ব্যাংক নির্দিষ্ট কোনো ব্যাংক না, সকল ব্যাংকে বুঝেছে, সেজন্য আমরা দিতে পারি ডন্ট দে। কিন্তু এটা যদি সিঙ্গুলার হতো, কোনো একটা থাকতো তাহলে কি দিতাম? ডাজেন্ট ইট দিতাম। তখন এটাকে ডাজেন্ট ইট দিতাম। এই জন্য যেহেতু ব্যাংক সবাইকে বোঝানো হচ্ছে সেজন্য আমরা দে দিব। কারণ প্রনাউন কি? ব্যাংকের প্রনাউন হচ্ছে দে। এই জন্য কি দের আগে আমাদের হচ্ছে যেটা আমাদের হচ্ছে যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করা হয় সেজন্য ডন্ট দিয়েছি। তো ডন্ট দে এটা হয়ে গেল আমাদের একটা, এটা কমপ্লিট হয়ে গেল। তো পরেরটা দেখি 2 নাম্বার আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। তো আপনারা সবসময় করেছিলেন যে কোনো কিছু লুকিং ফরওয়ার্ড এরপরে টু ব্যবহার করা হয়। গেট ইউজ টু, বি ইউজ টু, লুকিং ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু। তো এরকম কিছু ওয়ার্ড গুলো রয়েছে যেগুলো অনেকটা হচ্ছে এরপরে টু ব্যবহার করা হয় এবং এরপরে মূল ভাবের সাথে আইএনজি যোগ হয়। আমরা সাধারণত জানি যে আমরা জানি লুকিং ফরওয়ার্ড এরপর টু বসবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু এরপর মূল ভাব থাকে, মূল ভাবের সাথে আমরা আইএনজি যোগ দিব। আমরা কি আই এম লুকিং ফরওয়ার্ড টু আমরা দেখতে পারি সিং ইউ, সিং ইউ দিতে পারি, ঠিক আছে? বা ওদের তো ওয়াচিং ইউ দেখতে পারি, বা হচ্ছে মিটিং ইউ দিতে পারি, এটা দিতে পারি যে মিটিং ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। তো এখানে হয়তো 4টা অপশন দিবে পরীক্ষা, যদি এমসিকিউ কোশ্চেন এখানে দিতে পারে টু, এখানে লুকিং ফরওয়ার্ড এর পর টু দিয়ে টু মিটিং ইউ, টু মিট ইউ, টু এরপর মূল ভাবে ভি3 দিতে পারে, অনেক কিছু দিতে পারে। কিন্তু কোন সেন্টেন্সে যখন লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, উইথ এ ভিউ টু যখন থাকে এরপরে মূল ভাবের সাথে আইএনজি যোগ হয়। আমরা জানি টু এর পরে সাধারণত মূল ভাবে বেস ফর্ম হয়, কারণ টু প্লাস মূল ভাবের বেস ফর্ম সমান ইনফিনিটিভ। কিন্তু এই কয়েকটা হলো ব্যতিক্রম, এগুলো আপনারা প্রত্যেকটা গ্রামার বইতে রয়েছে। আপনারা হচ্ছে ভালো সার্চ দিয়ে আপনারা এগুলো মুখস্থ করে নেবেন। এরপর মূল ভাবের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। তো আমাদের 2 নাম্বারটা চলে গেল। এবার হলো 3 নাম্বার রয়েছে দ্য রাইটার ওয়াজ পপুলার ড্যাশ দ্য ইয়ং রিডার্স। রাইটার মানে লেখক জনপ্রিয় ছিল, ইয়ং রিডার্স যুবক পাঠকদের কাছে লেখক কি জনপ্রিয় ছিল। তো আমরা যখন কোনো পপুলারের পরে পপুলার উইথ মানে তাদের মধ্যে, এখানে দেখেন ইয়ং রিডার্স এটা যেহেতু আমাদের ব্যক্তি বোঝানো হয়েছে সেজন্য আমরা উইথ করব। আমরা যেমন আছে দ্য রাইটার ওয়াজ পপুলার উইথ আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের মাঝে কি সে জনপ্রিয় ছিল লেখক। আবার বলতে হচ্ছে হি ওয়াজ পপুলার উইথ আওয়ার ফ্রেন্ডস, আমাদের কি বন্ধুদের মধ্যে সে জনপ্রিয় ছিল। তো এই জন্য যখন ব্যক্তি থাকাতে এই জন্য আমরা এখানে উইথ দিব। দ্য রাইটার লেখক ওয়াজ পপুলার উইথ, পপুলার উইথ মানে কি জনপ্রিয় হওয়া, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আপনারা প্রত্যেকটা বইতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ছক রয়েছে, আপনারা প্রায় 800-900 মতো, এগুলো আপনারা যদি দেখে দেখে বুঝে বুঝে উদাহরণ সহ করেন তাহলে মনে হয় যেখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আসুক আপনাদের আর কোনো সমস্যা হবে না। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, খেয়াল রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে এখানে বস্তু আছে না ব্যক্তি আছে, যেহেতু ব্যক্তি আছে এই জন্য আমরা পপুলার উইথ দিতাম। এখানে যদি কোনো বস্তু থাকতো তখন হলো আমরা ফর ইউজ করতাম। ঠিক আছে, এটা যে মনে থাকে যেন, এটা আপনারা প্র্যাকটিস করতে করতেই পারবেন। তারপর রয়েছে হু, হুইচ, হোয়াট আর ড্যাশ প্রোনাউন। এখান থেকে প্রায় সব ধরনের চাকরি পরীক্ষা কোশ্চেন আসে প্রোনাউন থেকে। আপনার বিভিন্ন রকম প্রোনাউন রয়েছে, যেমন পার্সোনাল প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। তারপরে এগুলো কিন্তু রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এগুলো অনেক ধরনের প্রোনাউন রয়েছে। তো এই প্রোনাউন গুলো আপনারা হচ্ছে দেখবেন, এটা প্রায় 8 প্রকারের যে প্রোনাউন গুলো রয়েছে এগুলো যদি আপনারা উদাহরণ সহ করেন তাহলে যেখান থেকে প্রোনাউনের আসুক আপনাদের কোনো সমস্যা নেই। আবার আরেকটা থাকতে পারে অবজেক্টিভ, পসেসিভ, সাবজেক্টিভ, ফ্রম, এগুলো সবই প্রোনাউনের অংশ। এটা একটি প্রোনাউন থেকে এসেছে। এখানে বলা হয়েছে হু, হুইচ, হোয়াট কোন ধরনের প্রোনাউন। আমরা জানি হু, হুইচ, হোয়াট এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, আবার একটা রিলেটিভ প্রোনাউন হয়। যখন শব্দের শুরুতে বসে প্রশ্নবোধক চিহ্ন
একটা সেন্টেন্স তৈরি করে তখন সেটাকে বলা আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যখন একটা এই প্রোনাউন গুলোই যখন মাঝখানে বসে, দুটো ক্লোজে যখন মাঝখানে বসে যখন একটা সেন্টেন্স তৈরি করে তখন সেটা হয় রিলেটিভ প্রোনাউন। তার মানে এটা কিন্তু হু ইজ হোয়াট, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, আবার যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে সেটাও হবে, দুইটাই হয় আর ইন্টারোগেটিভ প্লাস রিলেটিভ। ইন্টারোগেটিভ প্লাস রিলেটিভ দুইটা প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। স্ট্যান্ড আপ, এটা একটি এটা এটা ছিল স্ট্যান্ড আপ হুইচ টাইপস অফ সেন্টেন্স। ঠিক আছে, এভাবে কোশ্চেন চারটা দেওয়া ছিল, তারপর ওরা দিয়ে দিচ্ছে, আমি এটা জাস্ট একটাকে নিয়েছি। তো যখন আলোচনা করবো ইম্পারেটিভ সেন্টেন্স থেকে এই কোশ্চেনটা প্রাইমারি স্কুলে এসেছিল, যে স্ট্যান্ড আপটা এটা হচ্ছে কোন ধরনের একটা সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা যখন মূল ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তখন সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু স্ট্যান্ডটা একটা মেন ভার্ব, এরপরে এখানে আপ দেওয়া রয়েছে, সেজন্য কি এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু যখন কোনো সেন্টেন্স সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন থাকলে সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন মূল ভার্ব দিয়ে শুরু হয় তখন সেটা হচ্ছে, বা প্লিজ দিয়ে যখন শুরু হয় তখন সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর মে প্রে উইশ থাকলে সেটা হয় অবজেক্টিভ সেন্টেন্স। আর যখন একটা এক্সক্লেমেশন একটা চিহ্ন, মানে বিস্ময়সূচক একটা যখন চিহ্ন থাকে তখন সেটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এগুলো 5 প্রকার সেন্টেন্স রয়েছে। তো তার মধ্যে যেহেতু এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে সেজন্য সেটা কি হলো ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ছিল। আরো 4টা ছিল, সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, অবজেক্ট ছিল। এটা আমি এটাতে বাছাই করে নিয়েছি। মানে 4টা এমসিকিউ তো ছিল, ওটার মধ্যে থেকে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা এটা বলেছে, সেজন্য আমি এটাকে বাছাই করে আমি মূলত এটাকে মানে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। মানে মেন ভার্ব বা প্লেস এগুলো থাকলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। কয়েকটা একটা ছিল, নিদার দ্য মুন নর দ্য স্টার্স ভিজিবল লাস্ট নাইট। চাঁদ এবং স্টার্স এবং তারাগুলো ভিজিবল লাস্ট নাইট, কি দেখা যায়নি। নিদার চাঁদ এবং তারা কোনোটাই কি গত রাত্রিতে ভিজিবল দৃশ্যমান হয়নি। এই ধরনের সেন্টেন্স যখন এই যে জয়নিং ওয়ার্ড, এটা আইদার অর নিদার নর, আইদার অর নিদার নর, নট অনলি বাট অলসো, ঠিক আছে, সো ডট ডট দ্যাট। তো এই ধরনের সেন্টেন্স গুলো হলে যখন হয়, এই ধরনের যখন জয়নিং ওয়ার্ড গুলো হয় তখন সবসময় এটা কিন্তু দেখেন নিদারের পরে যেটা আছে নাউন রয়েছে, আবার নরের পরে যেটা আছে এটাও কিন্তু নাউন রয়েছে। যখন এই ধরনের সেন্টেন্সের পরে নাউন বসবে দুইটা এবং আমরা কাউন্ট করবো সবসময় পরের যে জয়নিং ওয়ার্ডের নাউনটা রয়েছে সেটাকে কাউন্ট করবো। এখানে কিন্তু নাউন দেখেন দুইটা ডাবল নাউন রয়েছে, তখন আমরা কি এই ধরনের জয়নিং ওয়ার্ড গুলোর সেন্টেন্সে আমরা সবসময় পরের যে জয়নিং ওয়ার্ডের পরে যে নাউনটা থাকবে সেটাকে আমরা কাউন্ট করবো। আমরা কিন্তু মনকে কাউন্ট করবো না, আমরা কাউন্ট করবো স্টার্স কে। যেহেতু স্টার্স প্লুরাল সেজন্য এখানে আমরা প্লুরাল আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব দিব। এই স্টার যদি সিঙ্গুলার থাকতো তখন সেটা আমরা এখানে সিঙ্গুলার দিতাম। যদি তা স্টার তাহলে আমরা দিতাম, যেহেতু লাস্ট নাইট গত রাত্রে মানে কি পাস্ট টেন্স অতীত হয়েছে, সেজন্য আমরা ওয়াজ দিব। আর এখানে স্টার্স এর জায়গায় যদি থাকে স্টার্স তখন আমরা সেখানে ওয়াজ না হয়ে সেখানে হবে ওয়ার হবে। এটাই রয়েছিল। এখানে কিন্তু কোশ্চেন তারা ঘুরেও দিতে পারে। এ জায়গায় আপনার হচ্ছে এটাই নাউনটাকে সিঙ্গুলার করতে পারে, সিঙ্গুলার করলে আমাদের বি ভাবটা হবে সিঙ্গুলার। এখানে ওয়াজ হতে পারে, বা হচ্ছে এখানে ইজ হতে পারে, হ্যাজ হতে পারে। মোট কথা যেটা বি ভার্ব যেটা সিঙ্গুলার রয়েছে সেটা হবে। আর এখানে যেহেতু হলো নাউনটা এখানে প্লুরাল রয়েছে সেখানে এখানে প্লুরাল হবে। এখানে ওয়ার হতে পারে, প্রেজেন্ট টেন্স হলে আর হবে, যদি পারফেক্ট টেন্স হয় তাহলে সেটা হ্যাভ হবে। এই আর কি বিষয়টা। লাস্ট ভিজিবল এখানে দিয়েছে লাস্ট নাইট, টু নাইট দেওয়া থাকতে পারে, আবার টুমরো নাইট হতে পারে, এভাবে করে করে আর কি। তার মানে ক্লিয়ার, যখন জয়নিং ওয়ার্ড থাকবে জয়নিং, তখন জয়নিং যে ওয়ার্ড গুলো রয়েছে ওয়ার্ডের পরে যে নাউনটা থাকবে ওই নাউনকে সবসময় আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কাউন্ট করব। এটা যদি সিঙ্গুলার থাকে তাহলে অক্সিলারি ভার্ব হবে সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্ব হবে প্লুরাল। যেহেতু এটা প্লুরাল সেজন্য আমাদের ওয়্যার হয়েছে। তারপর আছে নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই এটা একটা প্যাসিভ করতে বলছে। এটা একটি ব্যতিক্রম ধর্মী প্যাসিভ একটা ভয়েস চেঞ্জ গুলো একটা বিশাল একটা চ্যাপ্টার রয়েছে, আপনারা এটা করবেন। তো তাদের মধ্যে এটি কিছুটা ব্যতিক্রম। কোন সেন্টেন্সে যখন নেভার দিয়ে শুরু হয় তখন সেটাকে আমরা লেট দিয়ে কাউন্ট করব, ঠিক আছে। নেভার টেল এ লাই, তাহলে কি করা যায়, নেভার থাকলে আমরা বসাবো লেট বসাবো। লেট এ লাই, এই যে অবজেক্ট রয়েছে এটা কি নেভার টেল মানে কি ভার, আর এটা হলো অবজেক্ট। তাহলে কি আমরা জানি ভয়েস চেঞ্জ করার সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন হলো প্যাসিভটা আমরা অবজেক্ট তখন সাবজেক্ট হয়ে যাবে। যেহেতু নেভারের কারণে লেট বসছে, নেভারের কারণে লেট বসলো লেট, তারপরে এবার আমরা অবজেক্ট দেই লেট এ লাই, এ লাই দিব। লেট এ লাই আমরা সবসময় জানি বি বসে, বি দিব, লেট এ লাই বি টেল, তাহলে কি হবে টোল্ড হবে। নেভার লেট এ লাই নট বি টোল্ড,
নেভার যেহেতু আছে এই জন্য নেভারের জন্য কি আমরা নট দিয়ে দিব। লেট এ লাই বি টোল্ড দিলে এটা পজিটিভ হয়ে যাবে, যেহেতু আমাদের নেভার মানে কি নেগেটিভ রয়েছে, তাহলে বলবো লেট এ লাই বি নট, লেট এ লাই নট বি টোল্ড দেই, নট বি টোল্ড। লেট এ লাই নট বি, এর নটটা হতো না, যদি ইভার থাকতো তাহলে সে নট হতো না, যেহেতু নেভার মানে কি নেগেটিভ সেন্টেন্স, সেজন্য আমাদের নেগেটিভ করতে হবে। আমি যদি এটা নট না দেই, যদি লেট এ লাই বি টোল্ড, তার মানে কি তখন এটা হলো সে মিথ্যা কথা বলো, এটা হয়েছে, এই জন্য নট দিব, নট বি টোল্ড। লেট এ লাই নট বি টোল্ড, কারণ নটটা বের করা হয় না, বি নট হয় না, নট বি হয়, বের আগে নটটা হয়, নট বি টোল্ড। ঠিক আছে, এটা একটা ব্যতিক্রম ধর্মী, বাট এগুলো কয়েকটা যদি প্র্যাকটিস করেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা লেট দিলাম নেভারের কারণে, এরপর হলো অবজেক্টকে সাবমিট করলাম, এল আই দিলাম, তারপরে যেহেতু আমাদের নেভার রয়েছে সেজন্য আমরা নট দিলাম, বি টোল্ড। বি টোল্ড হলো মানে ভার্বের, আমরা জানি যে যখন আমরা এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন সেটা আমরা বি ইউজ করি, তখন আমরা এখানে এর শেষে অবজেক্ট এই যে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা বিটা ইউজ করি। ঠিক আছে, এটা আর কি। এ দেখেন এটাও সেম, ইউ মাস্ট শাট দিস ডোরস, তোমাকে অবশ্যই দরজাটা বন্ধ করো। এই যে ভয়েসেস, প্রোনাউন, তারপরে এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, বিশেষ করে আপনারা যা থার্ড তৃতীয় শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী যারা আপনার জব করবেন গভর্নমেন্টে, এখান থেকে মূলত কোশ্চেন তারা দিয়ে থাকে, এখান থেকে প্রচুর কোশ্চেন, এই জন্য কিন্তু বেশি বেশি করে ন্যারেশন, ভয়েসেস, প্রোনাউন, তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স, এরপরে রয়েছে আপনার জয়নিং ওয়ার্ড, রিলেটিভ প্রোনাউন, এগুলো যদি করেন তাহলে মোটামুটি কিন্তু আপনার কনফার্ম, আপনি প্রায় সবই পেরে যাবেন। এই দেখেন এটাও কিন্তু দুইটা দিয়েছে, প্রথমটাও কিন্তু একটা ভয়েসেন্স ছিল, এটাও কিন্তু আবার ভয়েসেন্স দিয়েছে। তার মানে কি ইউ মাস্ট শাট দিস ডোর, তোমাকে তুমি অবশ্যই এই দরজাগুলো বন্ধ করো। যখন মাস্ট থাকে তখন আপনি মনে রাখবেন আবশ্যক জিনিস, কোন সেন্টেন্সে যখন অ্যাক্টিভে যখন আবশ্যিক জিনিস থাকে তখন সেন্টেন্স করার সময় ইউটা উজ্জ্বল, এটা প্রয়োজন হয় না, তখন আমরা প্যাসিভ করার সময় তখন আমরা কি করবো, দিস ডোরস দেই, এই ইউটা তখন আমরা প্যাসিভ করার সময় দিব না, ইউ বারবার দরকার হয় না। যদি বলো শাট দিস ডোর, শাট দিস ডোর, আমরা কিন্তু বললাম ইউ শাট দিস ডোর, আমরা কিন্তু এগুলো বললাম, এই ইউটাকে জাস্ট এটা মানে অতিরিক্ত বসানো হয়েছে, কিন্তু আমরা প্যাসিভ করার সময় এগুলো আমরা দিব না। তার মানে দেই আমরা এই যেটা অবজেক্ট ছিল সাবজেক্ট, এটা এই সেন্টেন্সে যেটা অবজেক্ট ছিল অবজেক্ট আমরা সাবজেক্ট করে দেই, তাহলে দিস ডোর দিব, দিস ডোরস, দিস ডোরস। তারপর মাস্ট আছে, মাস্ট যেহেতু নিজে একটা মডেল অক্সিলারি ভার্ব, এজন্য মাস্ট দিলাম, মাস্ট। এরপর আমরা বি ইউজ করবো, আমরা জানি যে অক্সিলারি ভার্বের পর সবসময় বি ইউজ করা হয়, মাস্ট বি শার্ট, এই শার্টের ভি3 ফর্ম কি হয়, আগেরটা যেমন টেলের ভি3 ফর্ম হলো টোল্ড, আর মাস্টের শার্টের ভি3 ফর্ম শার্টই হয়, মাস্ট বি শার্ট, দিস ডোরস মাস্ট বি শার্ট, দরজাটি অবশ্যই বন্ধ করতে হবে। এখানে ইউটা কিন্তু আমি জানি ইউ বসে না, কারণ কি এগুলো সবই ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো, যেমন আমি বলি যে প্লিজ রান হেয়ার, প্লিজ শাট দিস ডোর, প্লিজ শাট দিস উইন্ডোর, তখন এখানে কিন্তু আমি কিন্তু বলি না যে ইউ, মানে এগুলো কথা মানে ইউ কে বোঝানো হয়েছে, এই জন্য আমরা প্যাসিভ করার সময় ইউটার দিব না, তাহলে দিস ডোরস মাস্ট বি শাট। আপনি এগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলেই দেখবেন যে সব ক্লিয়ার হয়ে যাবে, আপনি এগুলো মূলত ইম্পর্টেন্ট সেন্টেন্স গুলো রয়েছে, এর মধ্যে আপনারা প্র্যাকটিস করলেই আপনাদের সব কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। তারপরে হচ্ছে দেখেন আমিন সেইড, আমিন বলেছিল আই শ্যাল গো টু দা স্কুল, আমি স্কুলে যাব, এটা খুবই সহজ ছিল, এটা আমরা দেখে বুঝতে পারছি যে যখন আমরা ইনভার্টেড কমা থাকবে তখন মানেটা জানি যে এটা হলো ন্যারেশন করানো হয়েছে। তার মানে ন্যারেশন করি, আমিন সেড দেই, আমিন সেড দ্যাট, এটা খুবই সহজ, আমিন সেড দ্যাট দিলাম, কারণ এটা জানি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু এটা সাবজেক্ট আছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে, এটা মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য কি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় আমিন সেড আছে সেড দিলাম, আর টোল্ড দিতে পারেন, যেহেতু সেড টু থাকলে টোল্ড দিতাম, এই জন্য টোল্ড দিব না, আমি সেড আছে সেড দিব, সেড দ্যাট দিলাম, সাবজেক্ট দিব, সাবজেক্ট এখানে কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে বুঝিয়েছে, এই আমিন কি বুঝছে, এই আমিনটা হলো কি ফার্স্ট পারসন, তার মানে কি আমিন হলো ছেলে সেজন্য হি দিলাম, মেয়ে থাকলে সেখানে আমরা সি দিতাম, হি, উইলের জায়গায় কি হবে শ্যালের জায়গায় এখানে শুড হতো, উইলের জায়গায় যেন উড দিব, এর পরে সাধারণত শ্যাল হয় না, এর পরে সবসময় উইল হয়, এই জন্য উড দিব, জাস্ট এই অক্সিলারি ভার্বে আমরা পাস্ট টেন্স করলে কি শ্যালের জায়গায় শুড হয়, উইলের জায়গায় উড হয়, উড দিব, উড যেটা একটা আমরা পাস্ট টেন্স করেছি অক্সিলারি ভার্বে, সেহেতু এখানে আর পাস্ট টেন্স করব না, এজন্য আমরা উড গো দিব, কারণ একটা সেন্টেন্সে কখনোই দুইটা পাস্ট টেন্স করা যায় না ভার্বে, মূল ভার্বে, উড গো টু কলেজ টু স্কুল, এটা খুবই সহজ, খুবই সিম্পল, এটা একেবারে বেসিক লেভেলের, মানে 6-7 এর, এটা অনেক সহজ, বেসিক ন্যারেশন, ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেলের না এটা। এ আর কি আরেকটা আর্টিকেল রয়েছে, এটা পাস্টে রয়েছে, আর্টিকেল দিয়ে বলছে
ওরা একটা বলে দিয়েছিল ইজ ইট রাইট, কোনটা রাইট সেন্টেন্স বলা হয়েছিল, 4টা উদাহরণ দিয়েছিল আর লাস্টে হচ্ছে অল দ্য কারেক্ট সেন্টেন্স, এগুলো দিয়েছে অল দ্য কারেক্ট এরকম। তো আমি এটা নিয়ে এসেছি আপনাকে বোঝানোর জন্য যে হি ইজ ড্যাশ, এরপরে কি হবে, এম এ আছে, এল এম এফ আছে, এমবিবিএস আছে। তো দেখেন এটা এ হতো, কিন্তু যদি আমরা জানি যে যখন কনসোনেন্ট হয়, কনসোনেন্ট ওয়ার্ড, প্রথমে ওয়ার্ডটা যদি কনসোনেন্ট থাকে তারপরে সাধারণত এ বসে, আর এই ওয়ার্ড গুলো যদি ভায়েল থাকে তার আগে তখন এন বসে। কিন্তু দেখেন এটা কিন্তু এম মানে কনসোনেন্ট, এলটা কনসোনেন্ট, এমটা কনসোনেন্ট, কিন্তু ওয়ার্ডটা যায় এম এ, এম এ, এই ওয়ার্ডটা বোঝানো হচ্ছে এম এ, এটা কিন্তু চলে আসছে। আবার দেখেন এল এম এফ, এল এ, এ চলে আসতেছে, এল এ না ই এরকম চলে আসতেছে, আবার এমবিবিএস এ, এমবিবিএস এটা চলে আসতেছে। তার মানে কিন্তু যদিও দৃশ্যমান ভাবে এটা মনে হচ্ছে কনসোনেন্ট ওয়ার্ড, কিন্তু তারপরে কিন্তু যখন আপনি এমবিবিএস, এম এ, তারপরে এল এম, এল এ আসতেছে, যখন এ আসছে তার মানে কিন্তু এটা কিন্তু একটা ভায়েল উচ্চারণ হচ্ছে। তখন ভায়েল উচ্চারণ হলে কি এর আগে কি আসবে, এর আগে এন বসবে। যদিও আমরা দেখতে পাচ্ছি এটা কনসোনেন্ট ওয়ার্ড, কিন্তু ওয়ার্ড কিন্তু দেখেন এম এ, তারপরে এল এম এ এফ, এরপর এম বিবিএস এ আসতেছে, এই জন্য এটা কি, এটা তখন এ না হয়ে তখন এন আসবে। কারণ কোন সেন্টেন্সে যদি সেন্টেন্সের আর্টিকেলের পরের ওয়ার্ড মানে কোন আর্টিকেলের পরে ওয়ার্ড যদি এটা ভাওয়েল থাকে তাহলে সেটা এন হয়, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে সেটা এ হয়। আর যেহেতু আর কিছু কিছু ওয়ার্ড কনসোনেন্ট থাকা সত্ত্বেও সেটি যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তখন সেটি কি হবে, এন আসবে। এই আর কি এই আর্টিকেলটা, এটা খুবই সহজ। আপনারা যদি এটা মুখস্থ করে আনতে পারেন বা আপনার এই ধরনের ওয়ার্ড গুলো থাকে, যখন আপনারা কোনো ওয়ার্ড গুলো যেটা অনেকটাই কনসোনেন্ট ওয়ার্ড কিন্তু ভায়োলের মতো উচ্চারিত হচ্ছে তখন সেটা আমরা এন ব্যবহার করব। তারপর আর কিছু রয়েছে যেমন প্রফেশন অফ টিচিং, টিচার প্রফেশন, আপনারা যারা টিচিং সেন্টারে গুলোতে কাজ করে কারিগরি শিক্ষায়, এটাকে বলা পেডাগজি বলা হয়, পেডাগজি, পিই পেডাগজি বলা হয়। এই টিচিং প্রফেশন যারা টিচিং করে থাকেন আপনারা সব জায়গায়, কারিগরি জেনারেল সব জায়গায় যারা টিচিং যে প্রফেশনটা রয়েছে এটা একটা বিশেষ একটা কোর্স যাকে বলা হয় পেডাগজি বলা হয়, পিইডি পেডাগজি। আর হচ্ছে ট্রুস, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রুস? ট্রুস মানে যখন টু কান্ট্রিজ দে ফাইট উইথ ইচ আদার, when যখন any third countries they said that you need to halt all types of hostile activities, that is called truce. Truce means the cease of armada, যে cease of armed conflict। এই ট্রুসটা মিন্সটাকে বলা হয় the cease of armed conflict। এই যে যুদ্ধক্ষেত্রে যখন সাময়িক যুদ্ধবিরতি দেওয়া হয় তখন তাকে ট্রুস বলা হয়। ট্রুস মানে কি, cease of armed conflict বা cease fire বলতে পারি, সিজ ফায়ার। এই সিজ ফায়ারকে বলা হয় ট্রুস বলা হয়, মানে কি সাময়িক সময়ের জন্য যারা যুদ্ধবিরতি করে তখন তাকে ট্রুস বলা হয়। তো এভাবে করে আরো কিছু ট্রান্সলেশন ছিল, ওগুলো আপনাদের আসলে বলার মতো কিছু না, এটা আপনারা দেখে দেখে পড়লে আপনারা পারবেন। কিছু সিনোনিমাস ওয়ার্ড ছিল এই আর কি, মূলত এগুলোই হচ্ছে মেন বলার মতো। যদি গ্রামার আমরা হিসেব করি তাহলে এগুলোই ছিল। তো তাহলে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকেন, বই কিনে জব যে বইগুলো রয়েছে বাজারে পাওয়া যায় সেটা কিনে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, প্রত্যেকটা গ্রামার বই ধরে ধরে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা খুব ভালো ফলাফল নিয়ে আসবে আপনাদের জন্য। ততক্ষণ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।